24/1/26। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে শুধু প্রবলেম আমরা একটু বেশি আলোচনা করব, এবং প্রবলেম গুলোর মধ্যে থেকে কিছু কিছু প্রবলেম যেগুলো ইন্টারেস্টিং সেগুলো আলোচনা করি। যেমন ধরে নাও, প্রথম প্রবলেম আমরা ধরে নিচ্ছি এইটা প্রবলেম। প্রথমে প্রবলেমটা আমি লিখবো। বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া, কিছু নীলিমার কাছ থেকে পেয়েছি, কিছু দত্তপুর কাছ থেকে পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। সেই প্রবলেম গুলো ডিসকাস করবো। তো যেগুলো যেমন যেমন পাচ্ছি, জানি প্রবলেম হোক, প্রবলেমটা আমি আবার বলে দেবো প্রবলেমটা কি। যদি একটি কাচের ফলকের নিচে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, একটি কাচের ফলকের নিচে বায়ুতে, প্রবলেমটা একটু চেঞ্জ হলো, বায়ুতে 5 সেন্টিমিটার বেঁধে, বায়ুতে 5 সেন্টিমিটার বেঁধে আয়তকার কাচ ফলকের নিচে একটি আলোক উৎস বিন্দু আছে, আলোক বিন্দু আছে। এরপর বলছে যে আলোক রশ্মিটি বিন্দু উৎস থেকে গমন করে, আলোক রশ্মি বিন্দু উৎস থেকে গমন করে উপরের তলে, উপরের তলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে নিচের তলে, নিচের তলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে, ব্যাসার্ধের বৃত্ত তৈরি করে। প্রশ্ন করেছে বায়ু সাপেক্ষে ওই কাচের, কাচ ফলকের প্রতিসরাঙ্ক কত? বায়ু সাপেক্ষে কাচ ফলকের প্রতিসরাঙ্ক কত? এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, 5 সেন্টিমিটার বেধ দিয়েছে একটা আয়তাকার পাত। তাহলে এটা যদি আমরা করি, তাহলে একটা জায়গা ধরে নাও, এরকম একটা প্লেন আছে, এখানে একটা আলোক উৎস আছে, এর উপরে একটা 5 সেন্টিমিটার বেধের একটা কাচ ফলক আছে, যার বেধ হচ্ছে 5 সেন্টিমিটার। এবার এটা অনেকটা মানে এইদিকেও রয়েছে, ধরে নাও এদিকেও রয়েছে, অনেকখানি রয়েছে এদিকেও। এবার এখান থেকে আলো গিয়ে পড়েছে এরকম করে, একটা নির্দিষ্ট কোণে গিয়ে পড়েছে, পড়ার পর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে তোমার ধরে নাও এই বরাবর ফেরত। এই যে ফেরত এলো, তাতে এই কাচ ফলকের বিভিন্ন দিকে এটা হতে পারে, মানে তাহলে এইটা, এটা যেহেতু, এটা যেহেতু উপর দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এটা বিভিন্ন দিকে হতে পারে। এখানে হতে পারে, তার পাশে এই উপর দিক থেকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো, যদি উপর দিক থেকে দেখি, তাহলে এটা পাশের বিন্দু এরকম একটা গোল 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 প্রত্যেকটা জায়গায় এরকম গোল হবে একটা, যে জায়গায় আমি স্পটটা দেখতে পাবো। কারণ, কারণ হচ্ছে এটাই যে এই এই কাচের ফলকটা যেটা রয়েছে, ধরে নাও আমরা যদি উপর থেকে দেখি, তোমাদের বোঝাতে পারছি না, এরকম যদি 3D ছবি আঁকি, ধরে নাও এরকম যদি 3D ছবি আঁকি, এখানে যদি আমার আলোক উৎসটা হয়, তাহলে এই আলোক উৎস থেকে আলো এই দিক দিয়ে এসে এখানে পড়তে পারে, আলো এই দিক দিয়ে এসে এখানে পড়তে পারে,
আলো এই দিক দিয়ে এসে এখানে পড়তে পারে, আলো এই দিক দিয়ে এসে এখানে পড়তে পারে মিনিমাম। তার মানে এখানে কিন্তু একটা বৃত্ত তৈরি করবে যেখান থেকে ও আলোর স্পটটাও পেতে শুরু করবে। কারণ একটা পয়েন্ট থেকে তার চারিদিকটা কিন্তু সেম। তাহলে আমরা যে কোনো একটা দিক কেবলমাত্র দেখবো। সেখানে বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে। তাহলে আমরা যে কোনো একটা দিক দেখি, ধরে নাও এই দিকটা দেখি বা এই দিকটা দেখি, ডান দিকেরটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র 2D দেখি, 2D যদি আমরা ছবি আঁকি, তাহলে আমরা বলবো এইটা হচ্ছে কাঁচফলক, এখানে হচ্ছে বিন্দু উৎস, এখান থেকে আলো গেছে, আর জাস্ট থিটাসির চেয়ে, জাস্ট থিটাসির চেয়ে একটু বেশি, জাস্ট গ্রেটার দেন থিটাসি, জাস্ট গ্রেটার দেন থিটাসি, তাহলে এরকম করে পড়বে। তাহলে এখানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হবে আর, এইটা যদি আর হয়, এখানে তোমার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, এই দিকটা 5। তাহলে এখানে যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এসি সমান হচ্ছে 5 সেন্টিমিটার বেদ। এই যে এসি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার ওবি সমান, রেডিয়াস সমান বলেছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে ওসি সমান হবে 4 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি যদি হয়, তাহলে সেখান থেকে আমরা বার করতে পারি, এরকম দেখো এরকম রয়েছে, এটা হচ্ছে এ, এটা ও, এটা সি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি এর চেয়ে একটু বেশি, বা থিটা সি, জাস্ট থিটা সি এর চেয়ে একটু বেশি, 0.00001 বেশি হলেই ও সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রিফ্লেক্ট করবে। তাহলে ওটাকে আমি ক্লোজ থিটা সি ধরে নিতে পারি। তার এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 5। তাহলে এখান থেকে ট্যান থিটা সি সমান আমরা বলতে পারি, বা সাইন থিটা সি, যা বলবে তুমি, সাইন থিটা সি সমান বললে সুবিধা, সাইন থিটা সি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 4, অতিভুজ মানে √4 প্লাস 5 স্কোয়ার। আবার সাইন থিটা সি সমান নি হচ্ছে 1/μ, 1/μ। তাহলে মিউ সমান উল্টে যাবে, এটা আমরা জানি, সাইন থিটা সি সমান 1/μ হয়। মিউ যদি হয়, মিউটা কি? লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউ এর মানটা 1-এর চেয়ে বেশি। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি মিউ সমান √4 প্লাস 5 বাই 4। তাহলে মিউ সমান √4 প্লাস 5 বাই 4। এটা যদি আমরা দেখি তাহলে এখানে হবে 1/4, √4 16 প্লাস 25, 16 প্লাস 25 মানে 41, তাহলে √41 বাই 4। তাহলে 41 এর রুট কত হবে? 6 6 36 পয়েন্ট, তোমার কত দাঁড়াবে? 5। 5 মানে হচ্ছে 7 7 49, এরকম কিছু একটা দাঁড়াবে বাই 4। তাহলে এটা যা দাঁড়াবে তাই। তাহলে 1.5 নয়, 1 পয়েন্ট, 16 4 64, 1.6 সামথিং। এটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এই প্রবলেমটা নীলিমা দিয়েছিল, নীলিমা বুঝতে পেরেছিস? ঠিক আছে। বৃত্তটা হচ্ছে, স্ল্যাবটা তো ওয়ান ডাইমেনশনাল নয়। উপর থেকে যদি স্ল্যাবটা দেখিস, তাহলে এইটা হচ্ছে তোর, এই নিচে এইটা হচ্ছে আলোক বিন্দু। তারপর তো এইখানে তো প্রতিফলন পাবি না, তারপর থেকে প্রতিফলন পেতে শুরু করবি না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো প্রথমে পাবো না। এই অ্যাঙ্গেল থেকে গিয়ে এই অ্যাঙ্গেলে গেলে তবে তো পৌঁছাবে। অ্যাঙ্গেল তো চারিদিকে যেতে পারে, এইদিকে, এদিকে থেকে এইদিকে যেতে পারে, এদিকে থেকে এইদিকে যেতে পারে। এটা এটা হচ্ছে নিচের পয়েন্ট, আর এটা হচ্ছে এই উপরটা, এই যে এখানে যেখানে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে উপরের পয়েন্ট। মানে 3D তে যেমন দেখালাম, এটা কাঁচের স্ল্যাবটা তো একটা ঠিক আছে, এবং এটা 2D নয় তো। এর নিচের পার্টে একটা জায়গায় বিন্দুটা আছে, এখানে বিন্দুটা আছে। তা আলো তো সোজা গেলে সোজা বেরিয়ে যাবে, এরকম অ্যাঙ্গেল গেলে এরকম বেরিয়ে যাবে, বেরিয়ে গেল।
কিন্তু একটা অ্যাঙ্গেলের পর যদি যায় তাহলে তো ব্যাক করবে। এদিকেও তাই, একটা অ্যাঙ্গেলের পর ব্যাক করবে। আবার সামনে আমার দিকেও তাই, পিছনের দিকেও তাই। তাহলে সেখানে একটা রেডিয়াস তৈরি করবে না, যেখান থেকে আলো পড়তে শুরু করছে। আর তার আগেটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, তারপরে আলো পাবো। তো যে রেডিয়াসটা বলেছে সেই রেডিয়াসটা হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শেষ বিন্দু পর্যন্ত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? এটা মনে রাখতে হবে। এবার দেখো, এর পরের 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 যে প্রবলেমটা দিয়েছি, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। একটি প্রিজমের, একটা প্রিজম, তার প্রতিসারক কোণ বলছে, প্রতিসারক কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর তার মিউ, প্রিজমের মিউ হচ্ছে √7/3। প্রিজমের কোন একটি প্রতিসারক তলে প্রশ্ন বলছে, প্রশ্ন বলছে প্রিজমের কোন একটি প্রতিসারক তলের, প্রতিসারক তলের যে ন্যূনতম, যে ন্যূনতম আপতন কোণের জন্য, যে ন্যূনতম আপতন কোণের জন্য, আপতন কোণের জন্য প্রিজমের অপর তলে, প্রিজমের অপর প্রতিসারক তলে, প্রতিসারক তলে রশ্মিটি তল ঘেঁষে বেরোবে। তল ঘেঁষে যাবে, তার মান কত? এটা ফর্মুলা কি বলতে পারবে? দেখো আমরা, কোনটা হবে সাইন ইনভার্স, সাইন আই সমান বল, সাইন আই সমান সাইন √μ² - 1 ইন্টু সাইন এ প্লাস কসে। আচ্ছা, মাইনাস কসে। দেখো আমরা দুটো কেস করেছিলাম। আমি বলেছিলাম যে প্রিজম থেকে আলো পড়বে কিন্তু বেরোবে না, তার দুটো কন্ডিশন আছে। যদি প্রতিসারক কোণ এ বলে দেওয়া থাকে, যদি প্রতিসারক কোণ এ বলে দেওয়া থাকে, তাহলে এক পৃষ্ঠে আপতন কোণের মিনিমাম মান চাইবে। আর যদি প্রতিসারক কোণ বলা না থাকে কিন্তু আপতন কোণ বলে দেওয়া আছে, তাহলে তখন প্রতিসারক কোণের ন্যূনতম মান চাইবে। তার ক্ষেত্রে ফর্মুলা কি? এটা হচ্ছে ন্যূনতম আয়ের জন্য, এটা হচ্ছে মিনিমাম আয়, যার জন্য প্রিজম থেকে, প্রিজম থেকে আলো নির্গত হবে না, নির্গত হবে না। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি বলো? মিনিমাম এ, এখানে কিন্তু এখানে ব্র্যাকেটে আমরা কি বলবো, এখানে এ আর মিউ দেওয়া থাকবে, এখানে দেওয়া থাকবে। সেকেন্ডটা বলো তো দেখি, সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড হচ্ছে যে আই প্রদত্ত, বলে দেবে কত অ্যাঙ্গেলে পড়ছে, মিউ গিভেন, মিউ বলা থাকবে, কিন্তু বলবে, জিজ্ঞাসা করবে, প্রশ্ন হবে যে আয়ের এর কত মানের জন্য, প্রতিসারক কোণের, প্রতিসারক কোণের কোন ন্যূনতম মানের জন্য, মানের জন্য আলোক রশ্মি নির্গত হবে না। তার ফর্মুলা কি হবে? কে বলতে পারবে?
এ সমান কত হয় ফর্মুলা? একে আমাকে দেখা করাবে তোরা ফর্মুলা, মনে নেই? আমাকে বই খোলা করাবি? এগুলো কিন্তু আমার মনে রাখার কথা নয়, কারণ পরীক্ষা কিন্তু আমার নয়। বলো এটা ফর্মুলা কি? কারোর মনে নেই? সাইন ইনভার্স, না এবার দেখে নিই আমি। প্রিজম, প্রিজম। প্রিজমের কিন্তু এই দুটো কোশ্চেনই কেবলমাত্র আমি বলেছিলাম যে দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জিনিসই কেবলমাত্র আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই ক্ষেত্রে যেটা ফর্মুলা বললি, আগের ফর্মুলাটা একদম পারফেক্ট বলেছে, সিজা একদম পারফেক্ট বলেছো। আর এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি বললি? সাইন ইনভার্স, কি বললি? এ সমান সাইন ইনভার্স, দেখি তো, সাইন ইনভার্স বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ, তাই তো? এটা হচ্ছে সাইন ইনভার্স সাইন আই বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। এবার প্রথম তলে লম্ব অপতন যদি হয়, এই তলে যদি লম্ব অপতন হয়, আই ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেখান থেকে সাইন আই সমান হবে সাইন 90 ডিগ্রি সমান হবে 1। তাহলে তখন হয়, এটা স্পেশাল কেস, স্পেশাল কেস, এটা হচ্ছে জেনারেল। তাহলে সেক্ষেত্রে হবে এ সমান সাইন ইনভার্স 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ সমান তখন হবে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ। তা দেখতে পাচ্ছ এখানে আই যেহেতু গিভেন এবং এটা 90 ডিগ্রি নয়, এই ফর্মুলা যদি তুমি কাজে লাগিয়ে দাও তাহলে কিন্তু গেল। এই ফর্মুলা কাজে লাগিয়ে দিলে কিন্তু তখন গেল। তাহলে তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে দেখো, আবার সাইন ইনভার্স 1 বাই মিউ মানে আবার থিটা সি, তাহলে 2 থিটা সি তুমি লিখে দিও না, আমাদেরকে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। ভেরি গুড। তাহলে দুটো কেস আছে। তাহলে আমাদের যে এখানে যে প্রবলেমটা দিয়েছে, সেই প্রবলেমটা প্রথম যে ফর্মুলাটা দিয়েছো সেই ফর্মুলার জন্য যেখানে আই কত সেটা বার করতে হবে। তাহলে আই সমান এই প্রবলেমের ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব? এই প্রবলেমের জন্য আমরা লিখবো আই সমান নির্ণেয় আপতন কোণ সমান, তাহলে একটু হেঁচে দিচ্ছি যে চমকে আসে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ, সরি, সাইন এ মাইনাস কস এ। গুড। তাহলে এখানে এখানে গিভেন কি 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 দেওয়া আছে? মিউ সমান কত দেওয়া আছে বলো? রুট ওভার অফ 7/3। এ সমান কত দেওয়া আছে বলো? 60 ডিগ্রি। তাহলে বসিয়ে দাও। তাহলে আই সমান হবে সাইন ইনভার্স, এটা হচ্ছে রুট ওভার অফ, তাহলে সাইন ইনভার্স রুট ওভার অফ এটা আছে মানে রুট ওভার অফ 7/3 হবে, 7/3 মাইনাস 1 সমান সাইন এ মানে সাইন 60 মানে √3/2 মাইনাস কস এ মানে হাফ সমান হচ্ছে সাইন ইনভার্স, এটা হচ্ছে তোমার 4, তাহলে রুট ওভার অফ 3/4 মানে 2/√3, এটা হচ্ছে 1 মাইনাস হাফ সমান সাইন ইনভার্স 1 মাইনাস হাফ মানে হাফ
সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে 30 ডিগ্রি আপতনের ক্ষেত্রে সেটা হবে। অ্যান্সার তাই আছে তো? রিমা, একদম ডাইরেক্ট ফর্মুলা তাহলে আমাদের। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো যেটা এই এখানে যে প্রবলেম গুলো তুমি পাঠিয়েছিলে তার মধ্যে এই একটা প্রবলেম তোমাদের গ্রুপেও আমি পাঠিয়েছিলাম। গ্রুপ থেকে বার করে দেখাও দেখি। এগুলোর মধ্যে থেকে গ্রুপেও আমি যেগুলো যা যখন পেয়েছি পাঠিয়েছি। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু পড়ার জন্য খুব এই যে ধরে নাও এইটা। নেক্সট দেখো, রুট 3 প্রতিসরাঙ্কের এই প্রবলেমটা আমি তোমাদের দিয়েছিলাম। খুবই ইজি, কিন্তু ইজি হলেও আমি আরেকবার পড়াবো। √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো। একটি বিকারে ঢালা হলো এবং এবং তার উপর 3/2 প্রতিসরাঙ্কের তেল ঢালা হলো। ওই তরল দুটির মধ্যে ওই তরল দুটির মধ্যে থিটা সমান কত? সংকট কোণ কত? সিম্পল। কিন্তু এখানে মাঝে মাঝে আমরা কখনো কখনো আমাদের মনে একটু কনফিউশন চলে আসতে পারে। এখানে কোন রকম কোনো কনফিউশন তোমরা রাখবে না। আমরা জানি সাইন থিটা সমান 1/1 μ2 এবং সাইনের ভ্যালু যদি অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে হয় তাহলে এই যে 1 μ2 এইটাকে 1-এর চেয়ে বেশি হতে হবে। কারণ এইটার ভর যদি 1-এর চেয়ে কম হয়ে যায় তাহলে সাইন থিটা ভ্যালু তাহলে ডান পক্ষটা 1-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই সম্ভব না। কারণ সাইনের ভ্যালু ম্যাক্সিমাম +1 পর্যন্ত হতে পারে, -1 থেকে শুরু করে। তাহলে এখান থেকে ট্রিক হচ্ছে এটাই যে কিচ্ছু জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তোমরা আহ, যদি বেশি লজিক কিছু মাথায় না ঢোকে তাও ভাবার দরকার নেই। এই 1 μ2টা ক্যালকুলেট করবে, নিয়ে লিখবে μ2/μ1, নিয়ে লিখবে বেশি বাই কম। বেশি প্রতিসরাঙ্ক বাই কম প্রতিসরাঙ্ক। হতেই হবে, হতেই হবে। মাধ্যম দুটির মধ্যে বলেছে মানে ঘন থেকে লঘুতে আলো যাওয়ার কথাই বলেছে। তাহলে বেশি প্রতিসরাঙ্ক কোনটা? √3 বড় নাকি 3/2 বড়? এখানে লোকে অনেকে গন্ডগোল করে দেয়। √3 মানে কত? √3 হচ্ছে 1.732 আর 3/2 মানে কত? পাতি 1.5। তাহলে উপরে বসবে √3, উপরে বসবে √3, নিচে বসবে 3/2। তাহলে এটা যদি উল্টে দিই আমি তাহলে 2, সরি, এটা কাটলে এখানে √3 হবে, তাহলে 2/√3 হবে। তাহলে এই নিচে তোমার বসবে 2/√3। তাহলে নিচে যদি 2/√3 বসে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে √3/2। তার মানে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেম গুলো কিন্তু এক্সাম রেডি করে রেখো। এগুলো হচ্ছে এক্সামের চান্স কিন্তু প্রায় 95 to 99%। কারণ এইগুলো যখন তখন ফেলে দিতে পারে, কারণ জানতে চাইবে যে জলের সাথে প্রতিসরাঙ্ক কত, অন্য কোথাও ঢুকিয়ে দিলে সেখানে সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত, এই ধরনের জিনিস জানতে পারবে। এবার আমি যে প্রবলেমটা করাবো দিস ইজ, বলো। জানো, কম প্রতিসরাঙ্ক বা লঘু প্রতিসরাঙ্ক যদি করো তাহলে ওটা মিউ এর মান 1-এর চেয়ে কম হয়ে যাবে। সেই জন্য আমি বলেছি ওখানে কোনোভাবেই ভাববি না। যেহেতু মাধ্যম দুটির মধ্যে বলেছে, তাহলে দেখো প্রথমে ঘন ঢেলেছে, তারপর লঘু ঢেলেছে, মানে আলোকীয় আলোকীয় মাধ্যম হিসেবে। কিন্তু মাধ্যম দুটির মধ্যে থিটাসি চেয়েছে।
এবার বলো তো দেখি থিটা সি কখন ভ্যালিড? এই সংকট কোণ কখন আমরা আলোচনা করি? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আলো গেলে, না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গেলে। তাহলে এটা ইট ইজ বাই ডিফল্ট। যাই দেখ না কেন, যেখানেই দেখ না কেন, আমাকে প্রথমত হচ্ছে থিটা সি নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমাদেরকে অবশ্যই সাইন থিটা সি সমান 1/μ লিখতে হবে, and that mu is equal to লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। কে কোথায় গেল আমার জানার দরকার নেই। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? দিস ইজ ওয়ান অফ দ্য থাম্ব রুল দ্যাট ইউ হ্যাভ টু মেনটেন। এখানে অনেক সময় গন্ডগোল হয়, আমি নিজে অনেক খাতা দেখেছি, গ্রাজুয়েশনে কিছু কিছু খাতা দেখেছি যেখানে অপটিক্স এর এই সিম্পল প্রবলেম দিয়ে দেখি 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 এরকম লিখেছে, সাইন থিটা থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 2, এবং তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে। তাহলে বুঝতেই পারছো যে তাদের যদি একতলা বাড়ি দেয় তাহলে মোটামুটি 7 দিনের মধ্যে সেটা পড়ে যাবে। সেই ধরনের যে জিনিসগুলো আমাদের মিনিমাম আমাদের কাণ্ডজ্ঞান আছে যে সাইন থিটা সি 1-এর চেয়ে বেশি হবে না, তার জন্য হরটা আমাকে কিন্তু বেশি করতে হবে, তার মানে লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বসাতে হবে। সমাজ গেল? বুঝেছো? হ্যালো 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 হ্যালো, বুঝতে পেরেছিস? তুমি যদি না বুঝতে পারো আবার আমার পরে জেনে নিও। এরপরে আমি তোমাদেরকে এরপরের যে প্রবলেমটা, দিস ইজ ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু পরীক্ষার হলে কিন্তু পড়ার চান্স আছে। এই প্রবলেমটা যেটা নীলিমা করে পাঠিয়েছে সেটা একদম পারফেক্ট করে পাঠিয়েছিলিস তুই আমাকে, কিন্তু প্রবলেমটা যেহেতু খুব সুন্দর প্রবলেম, সেই প্রবলেমটা আমি সবার সামনে আমার করছি, তুই একবার ভালো করে দেখে নে। বলছি আরে জলপূর্ণ পাত্রে, প্রবলেমটা লিখছি, একটি জলপূর্ণ পাত্রে জলের গভীরতা জলের গভীরতা 9 সেন্টিমিটার বলে মনে হয়। খুব ইন্টারেস্টিং, দেখো ভালো করে বুঝতে হবে। 9 সেন্টিমিটার বলে মনে হয়, ভালো করে ভাবো। পাত্রে পাত্রে আরো জল ঢেলে পাত্রে আরো জল ঢেলে জলের প্রকৃত গভীরতা জলের প্রকৃত গভীরতা 4 সেন্টিমিটার বাড়ালে 4 সেন্টিমিটার বাড়ালে পাত্রস্থিত পাত্রস্থিত জলের আপাত গভীরতা জলের আপাত গভীরতা 12 সেন্টিমিটার বলে মনে হয়। এখানে প্রশ্ন করেছে, এই দুটো ইনফরমেশন দিয়েছে। প্রশ্ন করেছে মিউ সমান কত আর প্রাথমিক গভীরতা কত, এই দুটো প্রশ্ন করেছে। প্রশ্নটা ভালো করে দেখো, বলছে একটা জলপূর্ণ পাত্রে জলের গভীরতা 9 সেন্টিমিটার বলে মনে হয়। পাত্রে আরো জল ঢেলে জলের প্রকৃত গভীরতা 4 সেন্টিমিটার বাড়ালে পাত্রস্থিত জলের আপাত গভীরতা 12 সেন্টিমিটার বলে মনে হয়। তাহলে মিউ সমান কত, প্রাথমিক গভীরতা কত? তাহলে মিউ তো জিজ্ঞেস করেনি, বলেছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক জলের, ওই যে তরলের প্রতিসরাঙ্ক, জলপূর্ণ মানে জলের প্রতিসরাঙ্ক চেয়েছে। কারণ বুঝতে পারছো, জলের প্রতিসরাঙ্ক চেয়েছে মানেই যে 4/3 সবসময় একদম হ্যাংলার মতো বার করে দেবো তা কিন্তু নাও হতে পারে। সেই জলটা ধরে নাও তোমার নারকেলের ভিতরের জল হতে পারে, সেই জলটা অন্য কোনো জল হতে পারে। সুতরাং ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে। তো আমি ধরে নিচ্ছি
যে প্রতিসরাঙ্ক এখানে আমার যখন প্রবলেমটা করব, তো বলছে এরকম যখন রাখছি, এতটা যখন জল, এইটা যেহেতু গভীরতা, এটা হচ্ছে প্রকৃত গভীরতা, কিন্তু আমরা এখানে চোখ দিয়ে তাকালে আমরা জানি এটা উঠে এসেছে মনে হয়, তাহলে এটা হবে আপাত। এবার এবার কি করলো, এটা এতটা উঁচু ছিল না, এবার এতে আরো প্রকৃত কালো দিয়েছি, প্রকৃততে আরো 4 সেন্টিমিটার বাড়ানো হলো। এটা আগেরটা ছিল পূর্বের, এটা অ্যাড করা হলো, এটা অ্যাডেড, যোগ করা হলো কত, আরো 4 সেন্টিমিটার যোগ করা হলো। তাতে বলছে এই যে এটা উঠে এলো, এটা উপর দিকে উঠে আসবে, এই যে তোমার আপাতটা যেটা হলো, বা মানে সরি, এটা নিচের দিকে যা থাকবে থাকবে, এটা নিচের দিকে কোনো একটা জায়গায় থাকবে, সেই আপাতটা এখন, এই যে আপাতটা হয়েছে, সেই আপাতটা বলছে 12 সেন্টিমিটার। তো বলছে এই যে প্রকৃত প্রথম যেটা ছিল, প্রকৃত প্রথম যেটা ছিল, সেই ডেপটা যদি ডি হয়, তাহলে ডি সমান কত আর মিউ সমান কত, এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা একটাই ফর্মুলা এখানে জানি। এখানে দেখো তো চোখ কোথায় আছে, লঘুতে না ঘনতে? তাহলে ফান্ডা যদি আমরা শুরু করি, প্রথমে দেখব কোন জায়গাটাকে চোখ দেখছে, বলো। চোখ কোথায় আছে, লঘুতে না ঘনতে? ডি সমান 12 সেন্টিমিটার আর মিউ সমান 4, 3। ঠিক, সেটাই অ্যান্সার আছে, তাই তো নীলিমা? তাই আছে। তো দেখো এইটার ফান্ডাটাকে যদি আমরা ধীরে ধীরে ব্রেক করতে 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 যাই, এবং তোমাদের যদি পার্টিসিপেশন চাই, তাহলে তোমরা বলো, ফার্স্ট যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে চোখ ঘন মাধ্যমে আছে না লঘু মাধ্যমে আছে? লঘুতে আছে। তাহলে ঘন মাধ্যমের জিনিসটাকে আমি তাকাচ্ছি। এবার বলতো দেখি, ঘন মাধ্যমের কোন জিনিসটাকে আমরা দেখছি? ঘন মাধ্যমের কোন জিনিসটা দেখছি? কার প্রতিবিম্ব? কার প্রতিবিম্ব দেখছি বলো? পাত্রের নিচের তলের এই তলটার প্রতিবিম্ব দেখছি। ঠিকই বলেছো, প্রতিবিম্ব দেখছি। তাহলে অ্যাকচুয়াল যেটা প্রকৃত গভীরতায় আছে, আমরা জানি যে লঘু মাধ্যমে যদি চোখ থাকে, তাহলে ঘন মাধ্যমে থাকা কোনো বস্তু উপরের দিকে উঠে আসছে বলে মনে হয়। তাহলে এখানে একটা কয়েন রাখা মানে যা, এখানে যদি একটা কয়েন রাখতাম, সেই কয়েনটাকে আমি আপাতত এখানে দেখতাম, এখানে কয়েনের বদলে আমি ওই তলটাকেই দেখছি, স্বচ্ছ জল তো, উপরে পৃষ্ঠটাকে দেখছি। দেখবে শীতকালে বা গ্রীষ্মকালে যখন দেখবে টইটুম্বুর করে ভরা থাকে আমাদের চৌবাচ্চা, চৌবাচ্চা তো তোমরা এখন হয়তো কেউ দেখোনি, এখন রানিং ওয়াটার চলে, সেই চৌবাচ্চাতে বিশেষ করে শীতকালে এগুলো মনে থাকতো, কারণ শীতকালে প্রচন্ড ঠান্ডা জল হতো চৌবাচ্চাতে, মনে হতো যেন জল খুবই কাছে আছে। ধরো একটা কয়েন পড়ে গেল 5 টাকার বা 1 টাকার বা 5 পয়সা, তখন ইম্পর্টেন্ট ছিল, সেটা পাওয়ার জন্য আমি বললাম এই তো এইটুকু বলে হাত ডুবিয়ে দিলাম, দেখলাম পুরো জামা টামা ভিজে। ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট যে, বা কখনো কখনো যখন তুমি কোনো নদী নালা পার হবে, কোনোদিন ট্রেকিং করতে গিয়ে বা কোনোদিন কোনো অ্যাডভেঞ্চার করতে গিয়ে, তখন দেখবে যে ও বাবা এই তো নিচে পাথর দেখা যাচ্ছে, এবার যদি কাঠি দিয়ে যখন দেখবে তখন হুড় করে ওটা অনেক নিচে চলে যাচ্ছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সমস্ত জিনিসগুলো হয় কারণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপাত, আমরা প্রকৃতটা দেখতে পাই না। কিন্তু আপাত আর প্রকৃতর মধ্যে আমাদের সম্পর্ক আছে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে, এখানে অ্যান্সারটা যখন আমরা করছি, তখন আমরা অবশ্যই বুঝতে পারছি চোখ আছে, চোখ আছে লঘুতে, বস্তু আছে ঘনতে, বস্তু আছে ঘনতে। তারপরে এই দুটো জিনিস যখন হবে, তখন অবশ্যই প্রকৃত গভীরতা বেশি হবে, প্রকৃত ইজ গ্রেটার দেন আপাত হবে। প্রকৃতটা আমি ধরলাম ডি, আপাতটা ধরলাম ডি প্রাইম। তাহলে আমরা জানি ডি প্রাইম সমান হবে ডি বাই মিউ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে ফার্স্ট কেস। তারপর 4 সেন্টিমিটার অ্যাড করলাম কার সাথে, ডি এর সাথে।
করে আমি দেখতে পেলাম যে ডি ডবল প্রাইম ধরো হলো সেকেন্ড কেসে, সেটার মান বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই কেসটা আবার লিখি, তাহলে আমরা লিখবো 12 সেন্টিমিটার সমান, বা ডি ডবল প্রাইম সমান ডি প্লাস 4/μ। ডি ডবল প্রাইম গিভেন 12 সেন্টিমিটার সমান হচ্ছে ডি প্লাস 4/μ। তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি দাঁড়ালো? ডি প্লাস 4/μ সমান 12। তাহলে ডি প্লাস 4 সমান হচ্ছে 12 μ। আর এখান থেকে দেখতে পাচ্ছি, 1 নাম্বার থেকে দেখতে পাচ্ছি যে এখানে কোথায় ডি প্রাইম কত বলা আছে? প্রথমে কত সেন্টিমিটার? 9। এটা 9 সেন্টিমিটার বলা আছে। তাহলে ডি সমান আবার হচ্ছে 9 9 μ। এখান থেকে আমরা বলতে পারি 9 সমান d/μ। তাহলে ডি সমান হচ্ছে 9 μ। তাহলে এটা এখানে পুট করে দাও, তাহলে কি পাবে? 9 μ প্লাস 4 সমান 12 μ। তাহলে এটা ওইদিকে তাড়ালে হবে 4 সমান 3 μ। তাহলে মিউ সমান হচ্ছে 4/3। মিউ যদি 4/3 পাও, তাহলে 9 μ সমান হচ্ছে ডি, যেটা নিয়ে নেও। তাহলে ডি সমান হবে 9 ইন্টু 4/3, মানে হচ্ছে 16 সেন্টিমিটার। এই হলো গল্প। দেখেছিস? তো চোখ ভালো আছে, এখন চোখে প্রবলেম হয়। তো এই হলো ব্যাপার, 12 সেন্টিমিটার। এই এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। বারবার বলছি, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় কিন্তু পড়বে। দেখো, আমি তোমাদের বারবার তোমাদেরকে সচেতন করেছি যে কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন ধরে নাও আয়তকার ফলকের মধ্যে দিয়ে যখন যাবে তখন পার্শ্বীয় সরণ কতটা হবে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এগুলো নিয়ে কিন্তু কোনো রকম কোনো দুবিধা যেন না থাকে। ওকে, নেক্সট। থেমে থাকা ঠিক নয়, পটাপট পটাপট অঙ্ক করা উচিত। এবার যদি আমরা চলে যাই একটু চোখের প্রবলেমে, একটু আমাদের দেখে নেওয়া দরকার চোখের। আচ্ছা, দেখো, এটা এরপরে নেক্সট পয়েন্ট। জিজ্ঞেস করছে যে বেগুনি দুটি বর্ণের আলোক রশ্মির জন্য, দুটি বর্ণের আলোক রশ্মির জন্য প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.66 এবং 1.64। প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা কত? কি করে করবে? দেখো, আমরা বিচ্ছুরণ যদি রিক্যাপ করি, বিচ্ছুরণটা, বিক্ষেপণ, এগুলো কিন্তু পড়িয়েছি। এগুলো যদি রিক্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে বিচ্ছুরণ প্রথমে কৌণিক বিচ্ছুরণ। আমরা জানি যে পাতলা প্রিজমের জন্য ডেভিয়েশন হয়, বিচ্যুতি হয়। এটা এটা হচ্ছে বিচ্যুতি। যে কোনো একটা রশ্মির জন্য
যার মিউ, সেই রশ্মির যে আলো বর্ণ, তার সাপেক্ষে যে প্রিজমের উপাদান আছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। এবার এটা আমরা আগে পেয়েছিলাম প্রিজম থেকে। এখন এখানে নতুন জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ যেটা, সেটা আমরা যেহেতু দৃশ্যমান আলোর সাপেক্ষে বলছি, সেটা হচ্ছে ডেল্টা ডেল, মানে হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড। কারণ ভায়োলেট সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়, মানে বিচ্যুত হয়, আর রেড সবচেয়ে কম হয়। এবং এদের মধ্যে যে স্পিডের যে ডিফারেন্স হয়ে যায়, তার জন্য এদের বিচ্যুতি কোণ চেঞ্জ হয়ে যায়। তাই এরা আলোগুলো বিভিন্ন মৌলিক বর্ণে স্প্লিট করে যায়। এই স্প্লিটিংটাকেই বলা হয় বিচ্ছুরণ, বা ইংরেজিতে বলা হয় ডিসপারশন। এটাকে বলা হয় ডিসপারশন। এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। আর বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? বিচ্ছুরণ ক্ষমতা, এটাকে আমরা ওমেগা আকারে দেখাই। ওমেগা সমান হচ্ছে ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা মিন। মিন মানে হচ্ছে অ্যাভারেজ গড়। যদি আমরা জানি দৃশ্যমান আলোর ক্ষেত্রে এই মিন, মিন কাকে নেওয়া হয় বলতো দেখি? দৃশ্যমান আলোর ক্ষেত্রে হলুদকে নেওয়া হয়। কিন্তু যদি না দেওয়া থাকে হলুদ, তাহলে কি আমি বাজার থেকে হলুদ কিনে নিয়ে আসবো, টারমারিক পাউডার? তা তো নয়। আমরা যদি কিছুই না দেওয়া থাকে তাহলে এটাকে অ্যাভারেজ করে দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে শুধু মিউ। তাহলে আমরা নিশ্চয়ই এখানে লিখতে পারি যে ওমেগা সমান আমরা ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা মিন বাই ডেল্টা অ্যাভারেজ লিখতে পারি। যেখানে ডেল্টা ম্যাক্স যেটা, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে পাবো, বিচ্যুতির ফর্মুলা থেকে পাবো। সেটা হচ্ছে মিউ ম্যাক্স মাইনাস 1 × a। ডেল্টা মিন যেটা, সেটা হচ্ছে মিউ মিন মাইনাস 1 × a। আর ডেল্টা অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে মিউ অ্যাভারেজ মাইনাস 1 × a। যেখানে যেখানে এই যে মিউ অ্যাভারেজ, সেটাকে আমরা ক্যালকুলেট করব। মিউ অ্যাভারেজ সমান হচ্ছে মিউ ম্যাক্স প্লাস মিউ মিন ডিভাইডেড বাই 2। এই ধরনের প্রবলেম আমি কিন্তু করিয়েছি, আরেকবার করাচ্ছি। তার কারণ হচ্ছে যাতে এক্সাম রেডি থাকে। এই ধরনের প্রবলেমই পড়বে। এতে যদি ঘাবড়ে তুমি যাও, তাহলে জানবে তুমি কোনোদিন ডাক্তারের অপারেশন করতে পারবে না। তুমি তাতেও ঘাবড়াবে, মানুষ মরে যাবে তোমার কাছে। তো এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ারলি আমাদেরকে ডিস্টিংক্টলি বুঝতে হবে। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কিভাবে পাবি? তাহলে যদি আমি বসাই, তাহলে ওমেগা সমান আমরা জানি মিউ ম্যাক্স মাইনাস মিউ মিন হয়ে যাবে ডিভাইডেড বাই মিউ অ্যাভারেজ হয়ে যাবে। তাহলে মিউ ম্যাক্স মানে 1.66 মাইনাস 1.64 ডিভাইডেড বাই এদের অ্যাভারেজ হচ্ছে 1.65, সমান হচ্ছে 0.02 ডিভাইডেড বাই 1.65, যা হবে তাই। ক্যালকুলেটর দিলে ভালো, না দিলে যা আছে রেখে দেবে। এই পর্যন্ত। এবার আমাকে এখানে তোমরাই বলো, আমি জাস্ট প্রশ্ন করব, তোমরা শুধু অ্যান্সার দেবে যে আহ, দুটি যদি আমরা প্রিজম নিই, এখানে ইম্পর্টেন্ট, বিচ্ছুরণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। কোশ্চেন কি? দুটো কোশ্চেন আছে। এক নাম্বার হচ্ছে প্রিজমের সমবায়। এইটা লোকের প্রচন্ড পরিমাণে ইচ্ছে থাকে জানার। প্রিজম এমন একটা জিনিস, প্রিজম এমন একটা জিনিস, একটি প্রিজম যদি হয়, একটি প্রিজম যদি হয়, সেই প্রিজমের মধ্যে দিয়ে যদি লাইট যায়, আর সেটা যদি যৌগিক বর্ণ হয়, যৌগিক বর্ণ হয়, তাহলে এ তো যৌগিক বর্ণটা তো এরকম বাঁকবেই প্রত্যেকটা বর্ণ। তার সাথে সাথে, তার সাথে সাথে এখানে বিভিন্ন স্প্লিটিং হবে, আলোর বিভিন্ন স্প্লিটিং হবে। এরকম আমি এখানে কালার গুলো কিন্তু তোমরা ধরো না যে ওই কালার, আমি জাস্ট কালার গুলো কিছু তোমাদের হিসেবে নিচ্ছি।
কালার গুলো জাস্ট তোমাদের মানে সিম্বলিক কালার নিচ্ছি। কালো বলে তো কোনো কালার হয় না, এরকম স্প্লিটিং হচ্ছে। তার মানে কি, এখানে দুটো জিনিস দেখতে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে এখানে বিচ্যুতি হবে, বিচ্যুতি ডেল্টা হবে। আর 2 নম্বর হচ্ছে স্প্লিটিং হবে। এই স্প্লিটিং কথাটার মানে হচ্ছে ওমেগা তৈরি হবে, ওমেগা। বিচ্ছুরণ ক্ষমতাও আছে, বিচ্যুতিও আছে। এবার এই প্রিজমের সমবায় তৈরি করে, কম্বিনেশন তৈরি করে আমরা বিভিন্ন কন্ডিশন তৈরি করতে পারি। এই যেখানে দুটি প্রিজম নেব, দুটি প্রিজম, সেই প্রিজমের ক্ষেত্রে কন্ডিশন কি? 1 নম্বর হচ্ছে নো নেট বিচ্যুতি, আর একটা হচ্ছে নো নেট বিচ্ছুরণ। এদের দুজনের শর্ত কি বল? আর এখানে বিচ্যুতি যখন হবে না, তাহলে এখানে কৌণিক আহ, বিচ্ছুরণ কত হবে? বিচ্যুতি না হোক, বিচ্ছুরণ তো হবে, সমান কত? আর এখানে যেহেতু বিচ্ছুরণ হচ্ছে না, তাহলে এখানে নেট নেট চ্যুতি কত হবে? চ্যুতি মানেই বিচ্যুতি। বলো, দেখে দেখেও বলতে হলেও বলো, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু পরীক্ষায় পড়বেই পড়বে। পরে আমাকে বলে দিও না যে স্যার আপনি বলেননি তো পরীক্ষা করবে। বলতো দেখি শর্তটা কি? কোনো বিচ্যুতি নেই, তার শর্ত কি? ও, ও, ও। বই দেখে, নোট দেখে, খাতা দেখে, যেমন করে হোক এটা বলো এবং ক্লিয়ার করো। বলো। প্রথমে বিচ্যুতি যদি হবে না, তার মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এরকম কেস করতে গেলে আমাদেরকে দুটোকে উল্টে বসাতে হবে। এবার এর হচ্ছে ধর এ, এর হচ্ছে এ প্রাইম, এর হচ্ছে মিউ, এর মিউ প্রাইম, আমি জানি না, যা খুশি হতে পারে। কিন্তু এখানে যে বিচ্যুতিটা হবে, প্রথমটার ক্ষেত্রে ডেল্টা, পরেরটার ক্ষেত্রে ডেল্টা প্রাইম একই হতে হবে। এবং সেটা করলে আলটিমেটলি কন্ডিশন কি আসে? এটাই আসে নাকি আর কিছু আসে? তাহলে এই একটা হলো, এই একটা হলো। আর তাহলে সেক্ষেত্রে কৌণিক বিচ্ছুরণ কত হয়? এটা হোমওয়ার্ক প্রত্যেকে আমাকে লিখে পাঠাবে, আমার মনে থাকে না এগুলো। কৌণিক বিচ্ছুরণ কত হবে বলো? যা হবে এটা লিখে পাঠাবে আমাকে। কিন্তু এইটা খুব নোনেট বিচ্ছুরণ, যেটা এটাকে বলা হয় অ্যাক্রোম্যাটিক। বাংলায় কি বলে বলো? অ্যাক্রোম্যাটিককে কি বলে বাংলায় বলেছিলাম? আবর্ণ সমবায়, আবর্ণ ও, দেখেছো? অবর্ণ, বাংলাটা ঠিক করে নিও। অবর্ণ সমবায় বলছে, বা অবর্ণ, অবর্ণ, যা হোক, বর্ণ থাকবে না, কোন রকম কোনো কালারের বিচ্ছুরণ হবে না। এইখানের সত্যটা কিন্তু, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য। এই শর্ত এবং নেট চ্যুতি, এদের ফর্মুলা কিন্তু প্লিজ, প্লিজ ডু দিস। যে কোনো একটা পরীক্ষায় কিন্তু পড়বে। থিওরি যেগুলো বলছি, সেগুলো যদি তোমরা না দেখে রাখো, তাহলে আমার কিচ্ছু করার নেই। তার মানে একদম কিচ্ছু করার নেই, সেগুলো কিন্তু পড়বেই পড়বে। কোনো জায়গা থেকে কিন্তু পড়বে না এমন জিনিস কিন্তু আমরা আলোচনা করবো না, যা পড়বে তাই আলোচনা করবো। এবং মনে রাখবে, সবই পড়বে, কিচ্ছু বাদ দেওয়ার জায়গা নেই। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে আলোকীয় পথ, পথ, জ্যামিতিক পথ এবং আলোকীয় পথের মধ্যে সম্পর্ক কি? সঙ্গে কি জ্যামিতিক পথ মানে তো ধরে নাও, এ থেকে এটা হচ্ছে এ বিন্দু, এখান থেকে এটা ধরে নাও বি বিন্দু, এই যে দূরত্ব এবি,
এই এবিটা হচ্ছে পাতি জ্যামিতিক পথ। তো এই পথের মধ্যে এখানে কাঁচ থাকুক, জল থাকুক, স্থল থাকুক বা মধ্যে আগুন থাকুক, যাই থাকুক না কেন, এ এবং বি বিন্দু যতদিন পর্যন্ত একই জায়গায় নিজেদের জায়গায় অনড় অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত এই এবির যে জ্যামিতিক দৈর্ঘ্য অর্থাৎ জ্যামিতিক পথ, এটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু কিন্তু যদি এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে, তাহলে আমাদের জানতে হবে যে এক্ষেত্রে পরিবর্তনশীল যে রাশি, সেটা হচ্ছে আলোকীয় পথ। তাহলে জ্যামিতিক পথ মানে ছোটবেলা থেকে যে পথ আমরা জেনে এসেছি সেটা। আলোকীয় পথের সংজ্ঞা কি কেউ বলতে পারবে? একদম ঠিক। আলোকীয় পথ যদি এস হয়, এটা যদি ডি হয়, তাহলে সম্পর্ক বলছে এস ইকুয়াল টু মিউ ডি। দিস ইজ ভেরি গুড। কিন্তু যদি তোমাকে কেউ সংজ্ঞা জিজ্ঞেস করে ফেলে, তাহলে কি বলবে? একদম ঠিক বলেছো, পারফেক্ট। তাহলে এখানে দেখো, এখানে কথাটা হচ্ছে আলোকীয় মাধ্যম বলতে বোঝাচ্ছে কোনো একটি পথ, কোনো মাধ্যমে কোনো মাধ্যমে আলো যে সময়ে যে সময়ে অতিক্রম করে, শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে সেই সময়ে সেই সময়ে আলো যে দূরত্ব যায়, আলো যে দূরত্ব যায়, তাকেই হচ্ছে আলোকীয় পথ বলছে। মানে মানে ধরে নাও আমি কথার কথা বলছি, এই যে এস ইকুয়াল টু মিউ ডি যে কথাটা বললে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটা যদি প্রমাণ করতে দেয়, তাহলে আমরা কি বলবো? তাহলে মনে করি এটা যদি প্রমাণ করি এস ইকুয়াল টু মিউ ডি, এটার প্রমাণ ধরো পরীক্ষায় পড়ে দাও, তাহলে সবাই বলবে প্রশ্ন প্রচন্ড কঠিন হয়েছে। কিন্তু প্রশ্নটা সব থেকে ইজি হয়েছে। এইটা ধরে নাও ডিস্টেন্স, এইটা হচ্ছে এ বিন্দু, এইটা ধরে নাও বি বিন্দু, এটা ধরে নাও মাধ্যম, একটি মাধ্যম যার মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক এবং আলোর বেগ হচ্ছে এই মাধ্যমে হচ্ছে বি। আলোর বেগ ধরে নাও ভি। আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা এবি সমান হচ্ছে ডি। তাহলে কত টাইম লাগবে বলতো এবি যেতে? তাহলে এবি সমান আমি বলছি ডি, বেগ হচ্ছে ভি। তাহলে এবি যেতে কত সময় লাগবে এই মাধ্যমে? এবি পথ অতিক্রম করতে এই মাধ্যমে আলোর কত টাইম লাগবে? একদম তাই। আলোর প্রয়োজনীয় সময় সমান হচ্ছে টি সমান ডি বাই ভি। তাহলে এই টাইমে শূন্য মাধ্যমে কতটা যাবে? শূন্য মাধ্যমে আলোর বেগ ইন্টু টি। তাহলে এই টি সময়ে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে কতটা যাবে? অ্যান্সার হচ্ছে শূন্য মাধ্যমে বেগ হচ্ছে সি, কিন্তু টাইম হচ্ছে টি। এটাই আমার এস। তাহলে এস ইকুয়াল টু সিটি, যেখানে টি ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে এস ইকুয়াল টু সি ইন্টু টি, সি ইন্টু ডি বাই ভি। তার মানে সি বাই ভি ইন্টু ডি। আর আমরা সি বাই ভি সমান কি জানি? পরম প্রতিসরাঙ্ক নয়, মানে প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে। তাহলে সেইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করলাম। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হঠাৎ করে পড়লে কিন্তু আমরা ঘাবড়ে যেতে পারি বলে আমরা এই জিনিসটা আমরা করে নিলাম। এনিওয়ে, ভালো হয়েছে। এখান থেকে আমরা মোটামুটি করলাম। আমার চোখের যে প্রবলেম সেখান থেকে একটা করব, কিন্তু সেটা আমার কাছে যে নোট গুলো আছে সেগুলো কোথায় গেছে যায় না, টেস্ট পেপার থেকে বার। একটা টেস্ট পেপারের পাতা, পুরোনো টেস্ট পেপারের পাতা আমি বার করছি, যেখান থেকে
আমরা একটু রিসেট হতে পারবো, নতুন টেস্ট পেপারের পাতা তোমাদের কাছে নিশ্চয়ই রেডি থাকবে, পুরোনো একটা ফিজিক্সের পাতা আমরা আর করছি। এখানে প্রশ্ন, শর্ট প্রশ্ন, কিছু শর্ট প্রশ্ন করি, a few short questions। তোমাদের কিন্তু যেখানে যেখানে পড়তে অসুবিধা হবে সেগুলো তোমরা বলবে, আমি সেই জিনিসগুলোকেই কেন্দ্র করে কিন্তু ডিসকাশন করবো। দেখো, এটা বলছি দুটি, 1 নম্বর ফটাফট বলবে, একদম পুরো র্যাপিড ফায়ার। সমান ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্স, দুটি উত্তল লেন্স, সরি, একটি উত্তল লেন্স, একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্স, একটি অবতল লেন্স পাশাপাশি রাখলে, সংস্পর্শে রাখলে, সংস্পর্শে রাখলে যুগ্ম সংস্থার পাওয়ার কত? পাওয়ার, বলো, তাহলে কত হবে বলো? এটা এরকম, এটা এরকম রাখা আছে, এটার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, F1 সমান এফ, আর F2 সমান এফ, তাহলে মাইনাস এফ হবে, অবতলে মাইনাস এফ হয়। তাহলে আমরা কি জানি, 1/f সমান 1/f1 প্লাস 1/f2। তাহলে এখানে 1/f1 মানে এফ, প্লাস 1/f2 মানে মাইনাস এফ। কারণ আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ হয়, অবতলের ক্ষেত্রে নেগেটিভ। এটা হচ্ছে উত্তল, এটা হলো অবতল। তাহলে এটা সমান 1/f মাইনাস 1/f সমান হচ্ছে 0। উত্তল আর অবতল পাশাপাশি রেখে দিলে তো স্ট্রেট, একদম স্ট্রেট পাথের মতন হবে, সেখানে কোন রকম কোনো ফোকাসিং ডিফোকাসিং হবে না। তার মানে এখানে এই যে তুল্য ফোকাস দৈর্ঘ্য, এফটা হচ্ছে তো তুল্য ফোকাস দৈর্ঘ্য, তাহলে 1 বাই তুল্য ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে 0। তার মানে এফ হচ্ছে ইনফিনিটি, এফ হচ্ছে অসীম। তাহলে এফ যদি অসীম হয় পাওয়ার কত হবে? তাহলে পাওয়ার পি সমান 1/f, এফ যদি মিটারে হয় তাহলে সমান হচ্ছে 1/ইনফিনিটি, সমান কত হবে? 0 ডায়াপ্টার। তাহলে পাওয়ার সমান 0 ডায়াপ্টার হবে। 0 পাওয়ারের চশমা মানে কি, ফোকাসও করবে না ডিফোকাসও করবে, তাহলে প্লেন, সে প্লেনই তো হবে যদি উত্তল অবতল পাশাপাশি থেকে যায়। এ কি বুঝতে পারছো না, বুঝতে পারছো না? হ্যালো, হ্যালো, হ্যালো। যদি এই প্রশ্নটাকে একটু আমরা ট্যাবলেট দিয়ে দিই, ধরে নাও নেক্সট বলে দিই যে এরকমই একটা উত্তল লেন্স, এরকমই একটা অবতল লেন্স যদি আমরা ডি ডিস্টেন্স দূরে রাখি, তাহলে সেক্ষেত্রে যুগ্ম লেন্সটি, যুগ্ম লেন্সটি কোন ধরনের লেন্সের মতো ব্যবহার হবে, কোন ধরনের লেন্সের মতো আচরণ করবে? উত্তল না অবতল, উত্তল না অবতল? অবশ্যই উত্তল লেন্স, ভেরি গুড। ফর্মুলা কি? দেখো এটার ক্ষেত্রে এটা বলেছে প্লাস এফ, এটা বলেছে মাইনাস এফ, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, আর মধ্যেখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে ডি। তাহলে আগেরটা ডিস্টেন্স ছিল না, নো, ডি ইকুয়াল টু যদি 0 হয় তার ক্ষেত্রে তুল্য ফোকাল লেংথের ফর্মুলা হচ্ছে 1/f1 প্লাস 1/f2। কিন্তু ডি যদি থাকে
তখন তার ক্ষেত্রে তুল্য লেংথের ফর্মুলা কি বলো? 1 বাই মাইনাস ডি বাই F1 F2। তাহলে এইটা তো আগে করলাম প্রিভিয়াস প্রবলেম, এটা প্রিভিয়াস প্রবলেম। এখন দেখো এখানে বলে দিয়েছে F1 সমান প্লাস এফ, কারণ উত্তল, F2 সমান মাইনাস এফ, কারণ অবতল। তো দাও বসিয়ে, তাহলে এই দুটো তো কেটে যাচ্ছে। তাহলে 1 বাই বড় হাতের এফ সমান 1 বাই এফ মাইনাস 1 বাই এফ মাইনাস ডি বাই এফ ইন্টু মাইনাস এফ, মাইনাস মাইনাস প্লাস, এটা এটা কেটে গেল, তাহলে সমান হচ্ছে ডি বাই এফ স্কোয়ার। তাহলে এফ সমান, তাহলে এফ সমান উল্টে যাবে, তাহলে এফ সমান এফ স্কোয়ার বাই ডি। এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে ইট ইজ অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। আর পজিটিভ ফোকাল লেংথ, এটা তুল্য ফোকাল লেংথ, তুল্য ফোকাস দূরত্ব, সেটা দেখা গেল পজিটিভ। পজিটিভ কার ক্ষেত্রে হয় ফোকাস দূরত্ব? তাহলে এটা উত্তল লেন্সের ক্ষেত্রে হবে। তাহলে দেখো, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স, সেটা যদি একদম গায়ে গায়ে টাচ করিয়ে দাও, তাহলে ওটা 0 পাওয়ারের হয়ে যাবে। কিন্তু একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্সের মধ্যে সামান্য দূরত্ব যদি দিয়ে দাও, তাহলে সে সর্বদা উত্তল লেন্সের মতনই আচরণ করবে, মানে সে কিন্তু ফোকাস করতে চাইবে। Anyway, next, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে যে লিথিয়াম ডবল প্লাস আয়নের, লিথিয়াম 2 প্লাস আয়নের ইলেকট্রনকে, ইলেকট্রনকে প্রথম বোর কক্ষপথ থেকে, প্রথম বোর কক্ষপথ থেকে থেকে তৃতীয় বোর কক্ষপথে, তৃতীয় বোর কক্ষপথে উদ্দীপিত করতে, উদ্দীপিত করতে, বাংলা বানান ভুল হতে পারে বলে ছেড়ে দাও, পয় দীর্ঘই হবে জানি, দয় দীর্ঘই পয়, এটা এটা এরকম উদ্দীপিত করতে যে শক্তি লাগে তার মান কত? তাহলে কি করব আমরা? আমরা জানি ইএন সমান -13.6 ইভি ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই জেডটা কি গো? এই জেডটা কি? আর ইএন মানে কি? এন তম কক্ষপথে, কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি। ইলেকট্রনের শক্তি সমান হচ্ছে ইএন, এটা আমরা জানি। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নয় কিন্তু, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা চেঞ্জ হয়ে গেলে পরমাণুটা অন্য পরমাণুতে পরিবর্তিত হয়। আর এন মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, বা মানে তোমার বোর, বোর কক্ষপথ যেটা, তার সংখ্যা, তার রিলেটেড সংখ্যা। তো দেখো লিথিয়াম যখন বলেছে হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন হিলিয়ামের পরেই তো লিথিয়াম, তাহলে এটা হচ্ছে জেড ইকুয়াল টু হচ্ছে তোমার 3। আর এখানে 1 নাম্বার থেকে 3 নাম্বারে যাবে, তাহলে কার এনার্জি বেশি? 1 নাম্বারের এনার্জি বেশি না 3 নাম্বারের এনার্জি বেশি? 1 নাম্বারের এনার্জি বেশি না 3 নাম্বারের এনার্জি বেশি? 1 নাম্বারে কি বললে? কেউ 1 নাম্বারে হবে না, কারণ আগে মাইনাস আছে 3 নাম্বারে, 3 নাম্বারেরটা সবচেয়ে বেশি হবে। এটা সবসময় আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা ভাবি যে কোনো একটা নিউক্লিয়াসের যে কাছে আছে n ইকুয়াল টু 1, তার ক্ষেত্রে সে তো সবচেয়ে বেশি বাইন্ড, সে সবচেয়ে ধারে ডুবে আছে। যে ধারে, কোন ইলেকট্রন ধারে নেই,
যে একদম অসীমে চলে গেছে n ইকুয়াল টু ইনফিনিটি। সুতরাং এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে n ইকুয়াল টু 1 এ কিন্তু নেট শক্তি কম, শক্তি কম। n ইকুয়াল টু 3 তে শক্তি বেশি। সেজন্যই তো ওকে তুলতে হবে শক্তি দিয়ে, উদ্দীপিত করছি। তার জন্যই তো সবসময় বলে যে n ইকুয়াল টু 1 থেকে তার উপরের শক্তিশালী কক্ষপথে তাকে তুলছি। তার কারণ হচ্ছে যত উপরের দিকে উঠবো তত ডিস্টেন্স বাড়বে, সে তত নেগেটিভ টোটাল এনার্জি কমবে। তার মানে সে বেশি শক্তিশালী হবে, বেশি পজিটিভ হবে। করতে 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 যখন n ইকুয়াল টু ইনফিনিটি হবে, তখন তোমার যে এনার্জি হবে সেটা জিরো। তার মানে সেই ইলেকট্রনটা আর নিউক্লিয়াসের প্রতি বাউন্ড নয়, এবং নিউক্লিয়াসও ওকে আর কিন্তু টানছে না। তখন তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছে, তখন সে মুক্ত হয়েছে। এনিওয়ে, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলা কি হবে? ডেল্টা ই, নির্ণেয় ডেল্টা ই সমান হবে E1 মাইনাস E3। E1 মানে হচ্ছে -13.6, 3 স্কোয়ার বাই 1 স্কোয়ার, মাইনাস -13.6 ইন্টু, সরি, হ্যাঁ, 3 স্কোয়ার বাই 3 স্কোয়ার, যা দাঁড়াবে তাই, এটা যা দাঁড়াবে তাই, এটা যা হবে এত, অ্যান্সার ইভি করবে। এর একটা প্রশ্ন করেছে, পর্যাপ্ত কোন কম্পাঙ্ক তরঙ্গকে ভূমি তরঙ্গ হিসেবে সম্প্রচার করা যায়? রেঞ্জ কে চেয়েছে, ভূমি তরঙ্গ রেঞ্জ চেয়েছে, ভূমি তরঙ্গের রেঞ্জ, এটা নেক্সট, রেঞ্জ চেয়েছে। কি হবে বলতো, কেউ বলতে পারবে? বই দেখে অ্যাটলিস্ট যেখানে পাচ্ছ সেখান থেকে দেখে বলো। হ্যালো, হ্যালো, এটা হোমওয়ার্ক থাকলো, লিখে পাঠাবে। যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো ইনফরমেটিভ, সেগুলো লিখে পাঠাবে। নেক্সট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বলছে পোলোনিয়াম, পোলোনিয়াম 210 এর অর্ধায়ু, এর অর্ধায়ু হচ্ছে 140 দিন। 1 গ্রাম পোলোনিয়ামের সক্রিয়তা কত? করতে পারবে? সক্রিয়তা মানে কি? ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাক্টিভিটি। এটা সমান মাইনাস ডিএনডিটি। ভেরি গুড, মাইনাসটা বলেছে, আই এম ভেরি হ্যাপি। এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়? ল্যামডা ইন্টু এন। তো দেখো, অর্ধায়ু বলে দিয়েছে, অর্ধায়ু বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব তোমার আহ টি হাফ সমান বলেছে 140 দিন, ডেজ। তাহলে ল্যামডা সমান আমরা জানি ln2/t হাফ সমান হচ্ছে ln2/140 দিন পেয়ে গেলাম, ডেজ। কিন্তু এন পাবো কি করে? এই 1 গ্রাম থেকে, এই 1 গ্রাম থেকে 200, এর ক্ষেত্রে 1 গ্রাম। তাহলে দেখো, এই যে ডেজ যেটা আছে না, এটাকে তুমি ডেজটাকে সেকেন্ড করে দেবে। তাহলে ln2/140 ইন্টু একদিন মানে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। একদিন মানে 86,400 সেকেন্ড। আর এন মানে কি? এন মানে আমরা জানি যে 210 গ্রাম যদি হতো, তাহলে থাকতো অ্যাভোগাড্রো সংখ্যা। 1 গ্রাম হলে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 210 হবে। তাহলে এইটা হচ্ছে আমার এন। তাহলে বসালে কি পাবো? সক্রিয়তা সমান, বুঝতে পারছো না কি তাড়াহুড়ো হচ্ছে? এটা কি বুঝতে পারোনি? ও বাবা।
যেটা বোঝা যায়নি। হ্যালো হ্যালো হ্যালো, বোঝা যাচ্ছে তো? তাহলে এ সমান ল্যামডা ইন্টু এন। ল্যামডা মানে ln2 ডিভাইডেড বাই 140 ইন্টু 86,400 ইন্টু এন মানে এনএ বাই 210। তাহলে এন এর জায়গায় আমরা কি বসাবো? তাহলে ln2 মানে 0.693 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 6.023 ছেড়ে দিলাম, 140 ইন্টু 86,400 ইন্টু 210 যত হবে এত ডিপিএস, মানে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, মানেই হচ্ছে এত বেকেরেল। এটাকে যদি তুমি 20 করতে চাও, তাহলে 120 সমান কত বেকেরেল? একদম তাই, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকেরেল। তাহলে এটা করতে গেলে এটা দিয়ে ভাগ করে দেবো, সমান 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইন্টু এই পুরো জিনিসটা এত 20। কুড়ির কুড়ির ইংরেজি হচ্ছে সিআই, বেকেরেল বিকিউ, ডিপিএস মানে ডিপিএস, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ওকে, এই 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 ধরনের প্রবলেম গুলো করলাম। ওকে, থাক। এরপর আর একখানা কোশ্চেন আমি করাবো। চোখ থেকে, সে চোখ আর কোথাও খুঁজে পাচ্ছি না, তাহলে পরের দিন শুধু চোখেরই অঙ্ক করাবো। চোখ আর তোমাদের ওই যে ওগুলো অঙ্ক করাবো। তার এগুলো করার সাথে সাথে তোমাদেরকে আমি 3টে প্রশ্ন পাঠাবো। সেই প্রশ্নগুলো অ্যান্সার আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, সেইগুলো তোমরা কিন্তু একটু যাদের কাছে আছে তারা একটু আমাকে শেয়ার করে দিও। আমি তাহলে এই জিনিসগুলো গ্রুপে শেয়ার করে দেবো। যেমন ধরে নাও, আমার এই জিনিসগুলো হচ্ছে এইটা পাঠিয়ে দিলাম। যদি কারোর কাছে থাকে তাহলে করবো। তার মধ্যে থেকে লাস্টেরটা আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিফলক। এটা লাস্ট ডিসকাশন ধরে নাও আজকে। আমি একদম তোমাদের টাইম নষ্ট করতে চাই না, কিন্তু আমি যেটা চাই তোমরা সারাদিন ভালো করে যা খুশি নিজেদের প্ল্যান অনুযায়ী পড়ো। শুধুমাত্র টাইম নষ্ট এবং নিজের একটু আহ রিক্রিয়েশনের জন্য এই টাইমটা 3-4 দিন 5 দিন যে কটা দিন আমি আছি, যার প্রয়োজন সে দেখে নেবে। তারা করে টোরে তারা যদি থাকো তাহলে ক্লাসটা করা যাবে আর কি, টুকটাক টুকটাক করে। তাহলে তোমাদের ফিজিক্সটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আর যা প্রবলেম আটকাচ্ছে সেগুলো আমাকে বললে আমি প্রতিদিন রাত্রে, যেদিন প্রবলেম জমবে সেদিন আমি বসে ডিসকাশন করে দেবো আপ টু তোমাদের ধরে নাও ফেব্রুয়ারি 4-5 তারিখ পর্যন্ত। একটু জমলেই পরের দিন 2-1 দিনের মধ্যে করবো। দেখো, লাস্ট ডিসকাশন হচ্ছে এটা। তোমার ধরে নাও একটা কাজ, মানে প্রতিফলক, প্রতিফলক এবং বস্তু, এদের এদের মধ্যে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক গতি, এখানে আমি একটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম যে এটা যদি প্রতিফলক হয়, আর এখানে যদি প্রতিফলক ও বস্তু নয়, প্রতিফলক বস্তু এবং বিম্বের, প্রতিবিম্বের মধ্যে আপেক্ষিক গতি। ধরে নাও এটা হচ্ছে বস্তু, তাহলে আমরা জানি এখানে একটা বিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব হবে। এবার বস্তুটা যদি এরকম কোন অ্যাঙ্গেলে, ধরে নাও থিটা অ্যাঙ্গেলে এই বরাবর ভি বেগে যায়, তাহলে প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ ঘটে। দিস ইজ দ্য কোশ্চেন। এই কেসে এটা হচ্ছে কেস। এই কেসে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে, বস্তু এবং বিম্বের মধ্যে আপেক্ষিক বেগ কত? কে বলতে পারবে? গুলি মেরে দেবো। থিটা কোথায় আছে দেখো। দেখো, তোমাদের তোমাদের মতন করে আঁকছি। এটা তাহলে ভি কস থিটা হবে, এদিকটা হচ্ছে ভি সাইন থিটা হবে। সিমিলারলি এদিকেও তোমার ডট 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 করে এটা হবে ভি, ডট 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 করে এদিকে হবে ভি কস থিটা।
ডট 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 করে এদিকে হবে ভি সাইন থিটা। বলো তো দেখি, এবার ভিটাকে ভুলে যাও, এই ভিটাকে ভুলে যাও, ভি কস থিটা আর ভি সাইন থিটা ধরো। আপেক্ষিক বেগ মানে বিয়োগ করবে, তাহলে কোন বরাবর বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? কোন কম্পোনেন্ট আর বিয়োগ করলে থাকবে না? কস থিটা না সাইন থিটাটা? বস্তু আর প্রতিবিম্ব ধর দুটো লোক, দুজনের দুটো চোখ সামনাসামনি আছে, বস্তুর দুটো চোখ আর প্রতিবিম্ব দুটো চোখ। এবার ধর ভি সাইন থিটাটা নাই, তাহলে ভি কস থিটা, তাই তাহলে কস থিটাটা থাকবে না, একই দিকে তো, দুজন যদি একই দিকে যায় একই বেগে, তাহলে সেই বরাবর কোন রকম কোনো ক্যান্সেল করে যাবে। কিন্তু এখানে দুটো একই দিকে নয়, এ এইদিকে, এইদিকে, তাহলে তারা খুব তাড়াতাড়ি কাছাকাছি আসছে। সো দেয়ার ইজ আপেক্ষিক বেগ। কত হবে তাহলে অ্যান্সার বলো? টুবি কস্তিরা যিনি বলেছিলেন তিনি বলুন কি হবে? টুবি সাইন থিটা হবে। তাহলে মনে রাখবে, পারপেন্ডিকুলার ডাইরেকশনে সবাই কাছাকাছি আসছে বলে মনে হবে, সেই দিকে কিন্তু আপেক্ষিক গতি থাকে এবং আপেক্ষিক বেগ থাকে। প্যারালাল দিকে যেহেতু একই বেগ থাকে, তাই কোন রকম কোনো বেগের পরিবর্তন হয় না, আপেক্ষিক গতি থাকে না। তারা দুজন মনে করবে আমরা যেন পাশাপাশি হাঁটছি। দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে যার আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য হয়, প্যারালালের জন্য নয়, প্যারালালের জন্য নয় এক্ষেত্রে। এর সাথে সাথে তোমাদের একটু মনে করানোর জন্য বলি, মনে করাচ্ছি, সেটা হচ্ছে যে দুটো মিরার যদি থিটা কোণে থাকে, তাহলে এন সমান কত হবে? এন মানে প্রতিবিম্ব সংখ্যা। তার আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম প্রতিবিম্ব সংখ্যা, আমার কিন্তু মনে থাকবে না, এই সমস্ত জিনিস আমার মনে রাখার জিনিস নয়। এন সমান কখন 360 ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান হয়, কখন 360 ডিগ্রি বাই থিটা হয়, কখন কি হয় না হয়, যদি সেটা মানে ভগ্নাংশ হয় তাহলে কি হবে না হবে, এই জিনিসটা কিন্তু প্লিজ একবার দেখে নিও। ওকে, চলো টাটা। কালকে আমি কালকে আমি শুরু করবো। আজকে আমি দেখো, আমি প্রতিটা টেস্ট পেপার একটা করে পাতা দেখছি, আগের বছরের যেগুলো টেস্ট পেপার ছিল সেখানে যে যে কোশ্চেন গুলো মনে হচ্ছে যে একটু একেবারেই স্ট্রেট ফরওয়ার্ড থিওরি নয়, সেগুলোই কেবলমাত্র আমি করিয়ে দিচ্ছি, তাতে দেখছি যে সবগুলোই কিন্তু অ্যাটেম্প করা যাচ্ছে। আমি করতে পারছি মানে তোমাদের তো করা উচিত। নেক্সট ডে আমরা কিন্তু অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের অঙ্ক করবোই। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানকার প্রবলেম করব। আর আমরা মডার্ন ফিজিক্স যে পার্ট, সেই মডার্ন ফিজিক্সটা আমি একটু রিভাইজ করে দেবো, একদম জাস্ট নিট রিভাইজ। কারণ এইটা তোমার মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে, দু তিনটে প্রবলেম আছে, আমি বেশি টাইম নেব না, ফর্মুলা বসাবো, দুটো প্রবলেম করাবো, ছেড়ে দেবো। আর মডার্ন ফিজিক্সটা একটু রিভাইজ করবো 40 মিনিট ধরে, 40 মিনিট ধরে। কালকে এইটুকু করাবো, এবং যদি সময় থাকে তাহলে নিউক্লিয়ারটা অ্যাড করে দেবো আর একটু রিভিশনের জন্য। না হলে নেক্সট দিন নিউক্লিয়াস আর তোমার অ্যাটমিক নিউক্লিয়াস আর সেমিকন্ডাক্টরটাকে রিভাইজ করে দেবো। রিভাইজ মানে জাস্ট কি কি পড়তে হবে, কোন জায়গায় করতে হবে, দু একটা প্রবলেম টেস্ট পেপার থেকে কি কি পড়ছে টুকটাক দেখে দেবো। যদি কারোর দরকার থাকে তোমরা করো, যদি দরকার না থাকে তাহলে করার দরকার নেই। ওকে, কাউকে জোর করবো না, কিন্তু কেউ যদি না থাকো তাহলে আমি একা পড়তে পারবো না, তাহলে আমি তখন আর ক্লাসটা করাতে পারবো না। ওকে, চলো টাটা, গুড নাইট।